প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জালাল হোসেন, সহকারী শিক্ষক, শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল সদর পরিষদ এর পক্ষ থেকে আজকে আমি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আমার বিষয় হচ্ছে ক্লাস ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে ক্লাস নেব। দীর্ঘ 6 মাস করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে আমাদের যোগাযোগ ওইভাবে হয়ে ওঠেনি। আমরা চাচ্ছি সেই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে একটা সমন্বয় করতে, তোমাদের পাঠ উন্নত করার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত শ্রেণী কার্যক্রমের সাথে সমন্বয় রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে আমার ঘরে আমার স্কুল এই কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের এই অনলাইন ক্লাসের ষষ্ঠ শ্রেণীর আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে ক্লাস নিতে যাচ্ছি। অধ্যায় 1, শিরোনাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। অধ্যায় 1 এর পার্ট 5 ও 6 এর উপরে আজকের এই অনলাইন ক্লাস। পার্ট 5 ও 6 এর শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আসো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে দীর্ঘ দিন পর আজকে এই অনলাইন ক্লাসে সাক্ষাৎ। সেক্ষেত্রে আমরা আগে একটু জেনে নিচ্ছি আইসিটি এর কোনটা কি বা তোমাদের মনে আছে কিনা আমি একটু স্মরণ করে দিচ্ছি। আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 1 এর পার্ট 5 ও 6 নিয়ে আলোচনা করব। পার্ট 5 ও 6 এর শিরোনাম হচ্ছে তথ্য ও প্রযুক্তির ব্যবহার। আমরা তথ্য প্রযুক্তির এই ব্যবহারটা কিভাবে করব, কোথায় করব, কেন করব, এগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা শোনাবো। সবাই তোমাদের বইয়ের অধ্যায় 1 এর পার্ট 5 ও 6 এর পৃষ্ঠা নাম্বার 10 থেকে 13 পৃষ্ঠা তোমরা খুলে দেখো যে সেখানে পার্ট 5 ও 6 এর ব্যবহার উপরে অনেক তথ্য দেওয়া আছে। আমি তোমাদেরকে সেই তথ্যের সাথে সমন্বয় রেখে সহজ করে দিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে বসো এবং বইটি সামনে নিয়ে রাখো। লক্ষ্য করো, আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। সেক্ষেত্রে আমাদের কি কল্যাণ বয়ে আনবে, আমরা কোনগুলো গ্রহণ করব, সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের বইয়ে 10 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত খুলে দেখো। সেখানে পার্ট 5 এ বলা আছে তথ্য ও প্রযুক্তির ব্যবহার। প্রথম ব্যবহারটা আসছে
তোমার শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি শিল্প ক্ষেত্রে, আবহাওয়া পরিবেশ ক্ষেত্রে, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে। আমরা এগুলোর উপরে সংক্ষিপ্তসার একটু আলোচনা জানতে চাই। পার্ট 5 আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। প্রথমে আসছে শিক্ষা ক্ষেত্রে, তারপরে আসছে চিকিৎসা ক্ষেত্রে, তারপরে আসছে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে। তারপরে আসছে কৃষি ক্ষেত্রে, তারপরে আসছে পরিবেশ ও আবহাওয়া ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঝটপট এই ব্যবহারগুলো লিখে নাও। পার্ট 5 তথ্য প্রযুক্তির ব্যবহার। ব্যবহারে প্রথমে আসছে শিক্ষা ক্ষেত্রে, দ্বিতীয়ত আসছে চিকিৎসা ক্ষেত্রে, তৃতীয়ত আসছে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে, চতুর্থত আসছে কৃষি ক্ষেত্রে, পঞ্চমত পরিবেশ ও আবহাওয়া ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে আমি তোমাদেরকে সহজভাবে তুলে ধরছি। আজকে যে আমরা এই অনলাইন ক্লাসটা নিচ্ছি, বা আমরা এই অনলাইন ক্লাস সারা বাংলাদেশ ব্যাপী যে নেওয়া হচ্ছে, এই প্রযুক্তির ব্যবহার করেই আজকে আমরা এই ক্লাস নিতে সক্ষম হচ্ছি। দেখা গেছে আজকের এই করোনা পরিস্থিতিতে আমাদের স্কুল বন্ধ, তোমরা বের হতে পারছো না। আমরা সার্বিকভাবে সেই প্রযুক্তির ব্যবহার করেই আজকে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে প্রথম উপহার, যে আমরা শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে তোমাদের কাছে সুন্দরভাবে ক্লাসগুলো তুলে দিচ্ছি। শিক্ষাক্ষেত্রের অনেক জটিল ও কঠিন বিষয়গুলো আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পেরেছি। আজকে দেখো, তুমি যখন পিএসসি জিএসসি পরীক্ষা দিচ্ছ, তখন তোমার রেজাল্ট বিগত 10 বছর বা তার আগেও আমরা রেজাল্ট জানতে প্রতিষ্ঠানে গিয়েছি, উপজেলা শিক্ষা অফিসে গেছি। এখন দেখো, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মোবাইলের মাধ্যমে ঘরে বসেই আমরা শিক্ষাক্ষেত্রে সেই কাঙ্ক্ষিত তোমার ফলাফল, কাঙ্ক্ষিত সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, যা তোমার বাবা মা সহজেই তোমাদের দেখাতে পারছেন, যে মোবাইলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে আমরা সেই রেজাল্টগুলো তৎক্ষণাৎভাবে দেখতে পাচ্ছি। শুধু এখানে রেজাল্ট দিয়ে শেষ না, আরো অন্যান্য বিষয় আছে যেগুলো জটিল ও কঠিন বিষয়গুলো আমরা সহজেই আমরা হাতের নাগালে পাচ্ছি। তোমাদের বইয়ে একটা মোবাইলের ছবি দেওয়া আছে, সেখানে স্ক্রিনে কিছু লেখা আছে 10 পৃষ্ঠায় ইবুক রিডার। আমরা আজকে যারা বইপত্র, যেগুলো দামি বইপত্র আমরা কিনতে পারছি না বা জোগাড় করতে পারছি না, বা আমরা পাশে একটা মোবাইলের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে আমরা সেই বইগুলো ইবুক রিডারের মাধ্যমে আমরা কিন্তু পড়তে সক্ষম হচ্ছি। এরপরে দেখো, শিক্ষা বিষয়ক যতগুলো কার্যক্রম আছে, শিক্ষা বিষয়ক যতগুলো তথ্য আছে, আমরা সহজেই ঘরে বসে এই মোবাইলে
তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা আজকে সেটাকে সহজভাবে জানতে পারছি। আসলে চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জটিল ও কঠিন রোগের নির্ণয়ের মাধ্যমে আমরা সঠিক চিকিৎসা পাচ্ছি। চিকিৎসকগণ তাদের পেশেন্টকে যথাযথভাবে ডায়াগনোস করে এবং তার সঠিক চিকিৎসা রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক ঔষধটি প্রয়োগের মাধ্যমে আজকে খুঁজে পাওয়া গেছে এই তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। দেখা গেছে পৃথিবীর হাজারো জটিল রোগ যেগুলো আমরা জানতাম না, চিনতাম না, আজকে এই তথ্য প্রযুক্তির আবিষ্কারের ফলে আজকে আমরা সেই রোগ তথ্য সম্পর্কে জানতে পারছি, আজকে আমরা মেডিসিন সম্পর্কে জানতে পারছি। দেখো আজকে যে এই করোনা কোভিড-19 এটা সম্পর্কে আমরা আগে জানতাম না, বা 6 মাস আগেও আমরা বিস্তারিত জানতাম না। এখন যেটা গণমাধ্যমের মাধ্যমে বেশি বেশি প্রচার হচ্ছে, আর এই প্রচারের মাধ্যমে আমরা আজকে করোনা ভাইরাস সম্পর্কে জানতে পারছি, সচেতন হতে পারছি। আর এটা একমাত্রই জানা গেছে আজকে এই আইসিটি ব্যবহারের মাধ্যমে, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এরপরে আসো বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে। আজকে এই আমাদের বিশ্বজগতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্র। যেহেতু এটার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু, আমাদের আগামী বিশ্বজগৎ কিভাবে হবে, কেমন হবে, আমরা কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, সে সম্পর্কে এখানে তোমার পাঠ্যে বিশেষভাবে অনেক কিছু দেয়া আছে। আমি আর একটু সহজভাবে দিচ্ছি। আজকে এই বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে আর তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আমরা এটাকে খুব সহজেই জানতে পারছি। বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয়গুলো এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারছি, এবং সেই ক্ষেত্রে ভবিষ্যতে আরো কি কি গবেষণা কার্যক্রম হবে, কি কি নতুন নতুন জিনিস উদ্ভাবন হবে, সেগুলো আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করি জানতে পারবো, বা তথ্য প্রযুক্তির সেই পার্ট অধ্যয়ন করে জানতে পারবো। এরপর আসো কৃষি ক্ষেত্রে। আমাদের বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশ, আর এই বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর, সেখানে সেই কৃষি এবং কৃষককে উন্নত করার জন্য তথ্য প্রযুক্তি যথাযথভাবে অনেক ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। এই যে লক্ষ্য করো, কৃষি ক্ষেত্রে উন্নয়নের যে নতুন নতুন ধান উদ্ভাবন, নতুন নতুন ফসল, নতুন নতুন শস্য দানা উদ্ভাবনের ক্ষেত্রে আজকে এই তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আমরা আরো জানতে পেরেছি যে কখন কোন সিজনে, কখন কোন মৌসুমে কোন ফসলটা ফলানো হবে, কোনটা আমাদের উপকারে আসবে, কোনটা আমরা বেশি লাভবান হব, এই তথ্য প্রযুক্তি ব্যবহার করেই আমরা কিন্তু আজকে এই কৃষিতে অনেক উন্নয়ন হয়েছে। আজকে দেখো সেই কৃষি নির্ভর বাংলাদেশে আমরা অনেক অনেক তথ্য যা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। একজন কৃষক সে একটি মোবাইল এসএমএস এর মাধ্যমে যে জানতে পারছে এখন সে কোন ফসলটা ফলাবে, এখন তার সেই ক্ষেতের কি সমস্যা দেখা দিয়েছে, সে আরো বেশি উৎপাদন কিভাবে করবে, এগুলো আমরা মোবাইল এসএমএস এর মাধ্যমে বা কৃষি কর্মকর্তার মাধ্যমে আমরা সরাসরি জানতে পারছি। মোবাইলের মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে একজন কৃষক সে একটি মোবাইলের মাধ্যমে ঘরে বসে সে একটা এসএমএস দিয়েই জানতে পারছেন তার ক্ষেতের ফসলের অবস্থা সম্পর্কে, কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে পারছেন। আর আজকে আমরা এটাই একমাত্র যে তথ্য ও প্রযুক্তির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রপার ইউটিলাইজ এই ব্যবহারের মাধ্যমে আজকে এই কৃষি ক্ষেত্রে অনেক উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে। এরপরে আসো পরিবেশ ও আবহাওয়ার ক্ষেত্রে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবেশের ভারসাম্য রক্ষা, আবহাওয়ার পূর্বাভাস এবং পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন তথ্য, বিভিন্ন উপদেশমূলক বাক্য, বিভিন্ন করণীয়, বিভিন্ন বর্জনীয় দিকগুলো কিন্তু এখন আমরা ঘরে বসে
জানতে পারছি মোবাইলের মাধ্যমে। আর এই মোবাইলের মাধ্যমে জানার ফলেই আজকের এই তথ্য প্রযুক্তিটা গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। আর তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ এবং আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারছি। দেখা গেছে যে তোমাদের পাঠ্য বইয়ে আবহাওয়া পরিবেশের বিষয়ে ওইখানে ঘূর্ণিঝড় সম্পর্কে লেখা আছে যে 1970 সালে সে প্রলয়ঙ্কারী যে ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে প্রায় লক্ষ লক্ষ লোক, প্রায় 5 লক্ষ মারা গিয়েছিল। কিন্তু সেই যে ঘূর্ণিঝড় হয়েছিল 70 সালে, সেই সালে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা লোক মারা গেছে, এখন কিন্তু সেই ঘূর্ণিঝড় বা সেই ক্ষয়ক্ষতিটা খুব কম হচ্ছে। কেন হচ্ছে? যেহেতু লোকজন আগের থেকে সচেতন হয়েছে। কিভাবে হয়েছে? এখন সবাই প্রযুক্তির ব্যবহারটা দোরগোড়ায় চলে আসছে। সে মোবাইলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে তথ্য জানতে পারছে যে এখন পরিবেশের অবস্থা কি, আবহাওয়া পরিস্থিতি কি, কখন ঘূর্ণিঝড় হবে বা হবে না, এটা আমরা পূর্বাভাস এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারছি। এরপরে লক্ষ্য করো যে সার্বিকভাবে এই যে 5টি বিষয় রয়েছে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এবং পরিবেশ ও আবহাওয়ার যে বিষয়গুলো রয়েছে, এগুলো সবগুলোই তথ্য যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা সঠিক তথ্যগুলো পেয়েছি, যা আমাদের জীবনযাত্রা এবং জীবন মানকে আরো উন্নত করেছে। এখন চলো আমরা পার্ট 6 এ চলে যাচ্ছি। পার্ট 6 একই শিরোনাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা এখানে একটু ব্যতিক্রম, যে প্রথমেই আসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা প্রথমেই আসছে প্রচার ও গণমাধ্যম। প্রকাশনা আর একদিন আসবে। তৃতীয়ত আসছে ব্যাংকিং, ব্যাংক বা ব্যাংকিং। পঞ্চমত চতুর্থ আসছে শিল্প ও সংস্কৃতি। পঞ্চমত আসছে দৈনন্দিন জীবনে আইসিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা এতক্ষণ পার্ট 5 আলোচনা করলাম। এখন আমরা পার্ট 6 আলোচনা যাচ্ছি সংক্ষিপ্ত সারে। পার্ট 6 একই শিরোনাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই শিরোনামের আমরা 5টি মূল বিষয় পেয়েছি। প্রথম হচ্ছে প্রচার ও গণমাধ্যম, দ্বিতীয়ত হচ্ছে প্রকাশনা, তৃতীয় হচ্ছে ব্যাংক ও ব্যাংকিং সিস্টেম, চতুর্থ হচ্ছে শিল্প ও সংস্কৃতি, পঞ্চমত হচ্ছে দৈনন্দিন জীবনে আইসিটি। আমি সংক্ষিপ্ত সারে বলছি, শিক্ষার্থীরা তোমরা লিখে নাও এই 5টি বিষয়। তোমাদের বইয়ে 11 এবং 12 পৃষ্ঠা দেখো যে সেখানে পার্ট 6 এই বিষয়গুলো দেয়া আছে। আমি সংক্ষিপ্ত সারে এগুলো সহজ করে আলোচনা করছি। দেখো, প্রচার ও গণমাধ্যম। আজকের যে আমরা এই অনলাইন ক্লাসটা নিচ্ছি, আমার এই ক্লাসটা হয়তোবা এই পৃথিবীর
সমস্ত জায়গায় চলে যাচ্ছে বা চলে যাবে। সেক্ষেত্রে এই যে একটা প্রচার হচ্ছে, এটা আজকে একমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন যে ক্লাসটা নিচ্ছি, তোমরা ঘরে বসেই সেই ক্লাসগুলো অনুধাবন করতে পারছো। সেই সাথে আমাদের এই প্রচার এবং গণমাধ্যম যে বিষয়টা, এইখানে কিন্তু অনেক গুরুত্ব পেয়েছে। এখানেই শেষ না, অনেক জটিল বিষয়গুলো যা আছে, একবারে সরকারি থেকে সরকারি বেসরকারি যত সেক্টরগুলো আছে, সেখানে সব ধরনের প্রচার ও গণমাধ্যম কিন্তু এখন তোমার অনলাইন ভিত্তিক হচ্ছে। সরকারের একটা যদি সার্কুলার হয় বা কোনো মন্ত্রণালয় যদি একটা সার্কুলার হয়, আমরা দ্রুতভাবে বা সহজভাবেই আমরা গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পারি। এরপরে আছে দেখো প্রকাশনা। এই যে প্রকাশনার বিষয়টা হচ্ছে, তোমরা শিক্ষার্থী আজকে এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা, যিনি যার উদ্যোগে প্রতি বছর প্রায় 35 কোটি থেকে 37 কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ হয়ে থাকে। আসলে এই 35 থেকে 37 কোটি বই প্রকাশ করতে অনেক সময় সাপেক্ষ বা অনেক জটিল কাজ। এটা কিন্তু আজকের এই সহজ দুঃসাধ্য কাজটাকে সহজ করার জন্য এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আজকে যে তুমি এই তথ্য প্রযুক্তি বইটা আজকে হাতে নিয়ে তুমি বাসায় বসে দেখছো বা পড়ছো, সেই বইটাই তুমি ইচ্ছা করলেই nctb.www.ncb.com এইটা তুমি সার্চ দিলেই তুমি অনলাইনে বা সেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে তুমি ঘরে বসেই সেই বইটা দেখতে পাবে। দেখা যাচ্ছে তোমার হাতে যদি হার্ড কপি না থাকে, তুমি অনলাইন কপির মাধ্যমে তুমি বইটা পড়তে পারবা। শুধু এই বইটাই না, যত এনসিটিভি বই আছে ক্লাস 1 থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো বই আছে সবগুলোই অনলাইনে দেয়া আছে। তুমি যেখানে দেখা যাচ্ছে তুমি কোথাও বেড়াতে গিয়েছো, তুমি ব্যাগ ভর্তি বই নিতে পারছো না, সাথে তোমার একটা স্মার্টফোন থাকলো, তুমি ওইটা ডাটা ওপেন করে তুমি সেই বইগুলো পড়তে পারলা, গণিত করতে পারলা। এটা একমাত্র আজকে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের এই প্রকাশনা সিস্টেমটাকে সহজ করা হয়েছে। এরপর আসো ব্যাংক ও ব্যাংকিং সিস্টেম। এখানে দেখো আগে 10 বছর বা তার আগেও যখন ব্যাংকিং সিস্টেমটা ছিল, একজন যে হিসেবধারী বা যার হিসেব আছে ব্যাংকে, তাকে ওই শাখা থেকে বা ওই ব্রাঞ্চ থেকে তাকে টাকা তুলতে হতো। এখন কিন্তু সে ইচ্ছে করলেই অনলাইন চেক, এমআইসিআর চেকের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সে যে কোনো শাখা থেকে টাকা তুলতে পারবে। আরো সহজ বিষয় হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে আরেকটি নতুন উদ্ভাবন, যা আমার গত 1 যুগ আগে উদ্ভাবন হয়েছে, এটা তোমাদের কাছেও নতুন লাগবে বা আমাদের কাছেও নতুন লাগবে। সেই বিষয়টা হচ্ছে এটিএম কার্ড। আমরা এটিএম কার্ড ব্যবহার করে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমরা টাকার লেনদেন করতে পারবো। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এটিএম কার্ড আবার কি? এটিএম কার্ড হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইসের মতোই। ওটি যখন মেশিনে প্রবেশ করানো হয় তখন তোমার সেই হিসেবধারে সমস্ত তথ্য চলে আসবে। তখন তুমি কত টাকা তুলতে চাও, কত টাকা জমা রাখতে চাও বা তোমার কত ব্যালেন্স আছে, সবগুলো তুমি সেই সুইচে ক্লিক করে জানতে পারবে। তো এটিএম কার্ডের মিনিংটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, এটিএম। এটিএম কার্ড ছোট্ট একটি ডিভাইস, এটি মেশিনে প্রবেশ করানোর মাধ্যমে তুমি তোমার ব্যাংকের কত জমা হলো, কত উত্তোলন করলে, কত ব্যালেন্স আছে, সবগুলো তুমি জানতে পারবে। যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তুমি টাকা লেনদেন করতে পারবে। আর এই সুবিধাটাই নিয়ে আসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। এরপর আসো শিল্প ও সংস্কৃতি। আজকে আমাদের এই উন্নয়নশীল দেশে
আমাদের শিল্প যে বিষয়টা রয়েছে এবং সংস্কৃতি যে বিষয়টা রয়েছে, যা বিশ্বের বুকে প্রচার করার জন্য তথ্য প্রযুক্তি বিশেষভাবে কাজ করে যাচ্ছে। আজকে দেখো 20 বছর আগেও বাংলাদেশে কিন্তু সেই গার্মেন্টস শিল্পটা অত নাম দাম ছিল না। আজকে দেখো সেই পোশাক শিল্পের সেই উন্নত পোশাক তৈরির মাধ্যমে বিশ্বের বুকে প্রচারের মাধ্যমে আজকের আমাদের বাংলাদেশের নামটা অনেক প্রচার হচ্ছে, যা অর্থনীতির যে আয়টা বিশেষ করে প্রায় 45 বা 40% আমরা সেই গার্মেন্টস শিল্প থেকে পেয়ে থাকি। এটার পাওয়ার মূল কারণটাই হচ্ছে যে আজকে শিল্পটা উন্নত হয়েছে বিদায় এখানে আমরা সেই মুনাফা বা টাকা অর্জন করতে পারছি। কিভাবে হচ্ছে? যেহেতু শিল্প উন্নতির পিছনে কাজ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এইখানে শিল্প দাঁড় করাতে গেলে ওইখানে জটিল জটিল যে বিষয়গুলো আছে এগুলো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জানতে পারি। স্বাভাবিক কথা যে গার্মেন্টস শিল্প যদি দাঁড় করাতে হয় সেখানে কিছু সংখ্যক ফ্যাশন ডিজাইনার লাগবে। সেই ফ্যাশন ডিজাইনাররা তাদের কাঙ্ক্ষিত মানের সেই বায়ারদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরির যে নমুনা, পোশাক তৈরির যে নকশা, এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বা সেই নেটে সার্চ দিয়ে পেয়ে থাকি। সেই কাজটাই আজকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হচ্ছে। আজকে দেখো সংস্কৃতি, আমাদের আবহমান বাংলাদেশের আমাদের সংস্কৃতিটা কি? আমরা বিশ্বের বুকে যে আমাদের নামটা আছে বাংলাদেশ, সেটাকে কিন্তু ফুটিয়ে তোলার জন্য আজকের এই তথ্য প্রযুক্তিটা জোরালোভাবে কাজ করে যাচ্ছে। আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, এগুলো সবই তুলে ধরা হচ্ছে যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যমে। আজকে দেখো আমাদের এই কৃষি নির্ভর বাংলাদেশ, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের নাম আরো একটি আছে যে নদীমাতৃক বাংলাদেশ। বাংলাদেশে যে এত পরিমাণ নদী আছে এটা অন্য দেশে এইভাবে নেই। বাংলাদেশে যে এত সবুজ শ্যামল, যে বসবাসযোগ্য, এখানে যে ঋতুভেদে যে আমাদের যে দেশটা গড়ে উঠেছে, সেক্ষেত্রে এটার যে কালচার, এটার যে সংস্কৃতি, এটার যে জীবনযাত্রা উন্নয়নটা আমরা আজকে এই শিল্প সংস্কৃতির মাধ্যমে জানতে পারছি। আর এই শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি জোরালোভাবে কাজ করে যাচ্ছে। আজকে দেখো দৈনন্দিন জীবনে আইসিটি, আজকের এই বিষয়টি খুবই আলোচিত এবং বহুলভাবে আমাদের জীবনে কাজে আসতেছে। যে দৈনন্দিন জীবন, আমাদের প্রাত্যহিক জীবনে সকাল থেকে শুরু করে আমাদের রাত্রি যাপন করার জন্য এই সময়ের ভিতরে আমরা কোথায় কি করলাম, আমরা কি কাজ করলাম, সবগুলোই আমরা এই আইসিটি তথ্যভিত্তিক এইগুলো ধারণ হচ্ছে, বাহক হচ্ছে। যেমন এখন সব জায়গাতেই কম বেশি সিসিটিভি বা সিসি ক্যামেরা সেট করা হচ্ছে। সেখানে আমাদের গতিবিধি, আমাদের চলাচল সবগুলোই কিন্তু ধারণ হচ্ছে। আমরা কে কি করলাম, আমরা কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে গেলাম কিনা, আমরা ভালো কাজ করলাম কিনা, সবকিছুই সেই সিসিটিভির মাধ্যমে ধারণ হচ্ছে। আজকের এই আমাদের অনলাইন ক্লাস, আমাদের এই যে ক্লাসগুলো সবগুলোই কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হয়েছে। বাংলাদেশের অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই সিসিটিভি দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে একজন প্রধান শিক্ষক তার প্রশাসনিক রুমে বসে সে ধারণ করতে পারেন কে কোথায় তার এমপ্লয়িগণ কাজ করছেন, কি করছেন, এগুলো সে নখদর্পণে রাখতে পারছেন। এছাড়াও শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠান আছে, অন্যান্য যে ডিফেন্স ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রশাসনিক প্রতিষ্ঠান আছে, সব জায়গাতেই এই আইসিটির ব্যবহারটা দিন দিন বেড়ে চলেছে এবং আমাদের এটার মাধ্যমে জীবনযাত্রার মানটাও আরো উন্নত থেকে উন্নততর করা হচ্ছে। আর এর পিছনেই কাজ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার। শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ, সকলের দীর্ঘায়ু কামনা করছি। তোমরা ঘরেই থাকবে, নিরাপদেই থাকবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নিজেকে নিরাপদে রাখবে।
এবং আমাদের এই ক্লাসগুলো একটু অনুধাবন করবে। আশা করি তোমাদের কাজে লাগবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।